দর্শনের ভাবনা চ্যানেলে সকলকেই স্বাগত জানাই। আজ আমি দ্বাদশ শ্রেণীর সপ্তম অধ্যায় অর্থাৎ বুলীয় ভাষ্য ও ভিন্নচিত্রায়ন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি আলোচনা করব। প্রথমেই শ্রেণী কাকে বলে? একই জাতীয় ব্যক্তি বা বস্তু সমষ্টিকে শ্রেণী বলে, যার অন্তর্গত প্রতিটি ব্যক্তি বা বস্তু বিশেষ কতগুলি বৈশিষ্ট্যের অধিকারী। যেমন মানুষ, যার প্রধান দুইটি বৈশিষ্ট্য হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে শ্রেণী কাকে বলে আমরা বুঝলাম। এবার শূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যকে উল্লেখ করা সম্ভব নয় সেই শ্রেণীকেই শূন্য শ্রেণী বলে। তাহলে শূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যকে উল্লেখ করা সম্ভব নয় সেই শ্রেণীকেই বলা হয় শূন্য শ্রেণী। বলা যায় অন্ততপক্ষে একজন সদস্যের অস্তিত্ব নেই। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে আকাশকুসুম, শশঙ্ক সিংহ, বন্ধ্যাপুত্র, মৎস্যকন্যা প্রভৃতি পদগুলি হলো শূন্য শ্রেণী। এবার আমরা পরিপূরক শ্রেণী বলতে কি বুঝো বা কি বুঝি সেটা আমরা ভালো করে জানব। পরিপূরক শ্রেণী বলতে বোঝায় এমন শ্রেণী যা মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। তাহলে পরিপূরক শ্রেণী বলতে কাকে বোঝায়? যা মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ পরিপূরক শ্রেণী এমন সদস্য নিয়ে গঠিত হয় যারা মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। যেমন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণীর হলো অমানুষ, ছাত্র শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অছাত্র। এবার বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো? যখন কোনো বচন একটি বিশেষ বস্তুর অস্তিত্বকে নির্দেশ করে তখন বলা হয় বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে। যেমন বইটি হয় টেবিলের ওপর। এই বইটির মাধ্যমে আমরা একটি বিশেষ বস্তুকে নির্দেশ করি। তাহলে যখন কোনো বচন একটি বিশেষ বস্তুর অস্তিত্বকে নির্দেশ করে তখন বলা হয় বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে। যেমন বইটি হয় টেবিলের ওপর। এই বচনটির মাধ্যমে আমরা একটি বিশেষ বস্তু নির্দেশ পাই। বুলীয় ভাষ্য অনুসারে এ, ই, আই, ও বচনের ব্যাখ্যা দাও। বুলীয় ভাষ্য বা নব্য ভাষ্য অনুসারে এ এবং ই বচনের অস্তিত্ব নেই, অর্থাৎ সামান্য বচনের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, অর্থাৎ এগুলি হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী হিসাবে ধরা হয়। শূন্য শ্রেণী বলতে বোঝায় যে শ্রেণীতে একটিও সদস্য থাকে না। অন্যদিকে আই এবং ও বচনের অস্তিত্ব আছে, অর্থাৎ আই এবং ও শ্রেণীতে কমপক্ষে একজন সদস্যেরও অস্তিত্ব আছে। এগুলো হচ্ছে অশূন্য শ্রেণী। এবার সমীকরণ নিয়ম বলতে কি বোঝায়? নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যায় দেখা যায় এ আর ই বচন দুটি শূন্য শ্রেণী। এই শূন্য শ্রেণীকে আমরা বুলীয় ভাষ্য অনুসারে তোমার হচ্ছে সমীকরণের নিয়ম বা সমতার নিয়ম বলা হয়। বুলীয় ব্যাখ্যায় এদের কি বলা হয়? নিয়মের সমতার নিয়ম বলা হয়। অর্থাৎ এখানে ইকুয়াল টু জিরো বলা হয়, ইকুয়াল টু জিরো। আর অসমীকরণের নিয়ম বলতে কি বুঝি? বলছে নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যায় দেখা যায় আই এবং ও বচনের এই দুটি বচন হচ্ছে অশূন্য শ্রেণী। এই দুটি বচন বা এই দুটি বচনের ঠিক আছে বুলীয় ব্যাখ্যায় অসমীকরণের নিয়ম অর্থাৎ অসমতার নিয়ম লক্ষণ করে। তাই এখানে ইকুয়াল টু ক্রস জিরো নির্দেশ করে, ইকুয়াল টু ক্রস জিরো নির্দেশ করে। তাহলে সামান্য বচন অর্থাৎ এ, ই বচন হচ্ছে ইকুয়াল টু জিরো নির্দেশ করে, আর বিশেষ বচন অর্থাৎ আই, ও বচন হচ্ছে ইকুয়াল টু ক্রস জিরো নির্দেশ করে। এবার সাত্ত্বিক বা অশূন্য শ্রেণী কাকে বলে? সাত্ত্বিক পদ দ্বারা নির্দেশিত শ্রেণী সাত্ত্বিক বা অশূন্য শ্রেণী। মনে রাখতে হবে এই শ্রেণীর অন্ততপক্ষে একজনও সদস্য অস্তিত্বশীল। আর অসাত্ত্বিক বা শূন্যগর্ভ শ্রেণী কি? বলছে নির্দেশিত কোনো শ্রেণীর ব্যক্তি বা বস্তু হিসাবে কোনো সদস্যই থাকে না, তাকেই শূন্যগর্ভ শ্রেণী বলা হয়।
এবার কোন কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে আমি প্রথমে আলোচনা করেছিলাম। বলছি এ আর ই বচনে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এবং আই ও বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এবার একক শ্রেণী কাকে বলা হয়? বলছে যখন কোনো শ্রেণীর একটি মাত্র সদস্য থাকে তখন তাকে একক শ্রেণী বলা হয়, যেমন পৃথিবী। এবার আমরা ভালো করে বুঝব যে একটি পদকে কি করে আমরা চিত্রায়িত করব। যেমন যখন একটি পদ যেরকম যদি বলি ভূত আছে, এই যে ভূত আছে এখানে একটি পদকে কি করেছে? স্বীকার করেছে এখানে ভূত আছে। তাহলে এই ভূত আছে পদটির আমরা একটি পদকে কি করব? একটি গোল আমরা আঁকবো। এবার এখানে যেহেতু একটি বিশেষ অর্থাৎ অস্তিত্ব আছে বোঝানো হয়েছে, ঠিক আছে, তাহলে বিশেষ বচন কি বোঝানো হয়েছে, তাহলে আমরা কি করব? এখানে ক্রস চিহ্ন দেব। তাহলে বিশেষ বচন সবসময় ক্রস চিহ্ন হবে। তাহলে এখানে একটি পদ, তাহলে একটি ক্রস চিহ্ন হবে। এবার যদি বলা হয় যে ভূত নেই, তাহলে ভূত নেই বলতে কি একদম এটা কিন্তু মানে নেই বলতে কি একদম অস্বীকার করে ফেলছে, মানে তার কোনো অস্তিত্বই নেই। তাহলে এটা একটি সামান্য বচন, অর্থাৎ এ বা ই বচনের, অর্থাৎ ই বচন এখানে নেই যেহেতু ই বচনের মধ্যে আর চলে এসছে, সম্পূর্ণ অস্তিত্ব যেহেতু নেই, ঠিক আছে, যার জন্য এই পদটিকে একটি গোল চিহ্ন এঁকে যাকে আমি পুরোটাই একদম মানে দাগ দাগ করে চিত্রায়িত করে দেব। তো এইভাবেই আমরা কি করব? ঠিক আছে, চিত্রায়িত করব। এবার আমি কয়েকটি উদাহরণের দ্বারা ভালো করে বুঝিয়ে দিতে পারি। যেরকম মৎস্যকন্যা আছে, মৎস্যকন্যা আছে বলতে কি বোঝানো হচ্ছে? তার মানে কিছু কিছু মানে কোনো মৎস্যকন্যা অস্তিত্ব আছে, একটি হলে অস্তিত্ব আছে, সেই জন্য এইখানে আমরা কি করেছি? একটা গোল চিহ্ন দেওয়ার পরে তার মাঝে আমরা কি করেছি? ক্রস চিহ্ন দিয়েছি, যার যেহেতু অস্তিত্ব আছে। কিন্তু মৎস্যকন্যা নেই, তাহলে পুরোপুরি অস্বীকার করছে, তাহলে এটাও কি করেছি? একটা গোল চিহ্ন দিয়েছি, যেটা অস্বীকার করেছে মানে কি যার কোনো অস্তিত্বই নেই, তখন আমরা কি করছি? এটাকে ড্র্যাগ করেছি, ঠিক আছে। অর্থাৎ মাথায় রাখতে লাগবে বিশেষ বচন হলে ক্রস চিহ্ন হয়, বিশেষ বচন মানে অস্তিত্ব আছে, আর সামান্য বচন হলেই এরকম আমাদের চিত্রায়িত করতে হয় যার কোনো অস্তিত্ব নেই। তো আরও কিছু উদাহরণ আমরা নিচে দিতে পারি। তো গেল, তাহলে এটি হচ্ছে একটি পদ কি করে আমরা চিত্রায়িত করতে পারি তার একটি উদাহরণ আমরা দিলাম। এবার আমরা ভালো করেই আমাদের বুঝতে লাগবে, যেটা মেন জিনিস ভালো করে আমাদের বুঝতে লাগবে যে এই যে এ বচন, ই বচন, আই বচন, ও বচন, এদের বুলীয় ভাষ্য রূপ কি আর ভেন চিত্রায়ন কি। তো আমরা সবার প্রথমে এ বচন, ই বচন, আই বচন, ও বচনের যে বুলীয় ভাষ্য রূপটা আছে সেই বুলীয় ভাষ্য রূপগুলোই আলোচনা করছি। যেরকম এ বচনের বুলীয় ভাষ্য রূপ হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0। তাহলে এ বচনের বুলীয় ভাষ্য রূপ কি? এস পি বার ইকুয়াল টু 0। ই বচনের বুলীয় ভাষ্য রূপ কি? বলছে এস পি ইকুয়াল টু 0, এস পি ইকুয়াল টু 0। বোঝা গেল? এবার আই বচনের বুলীয় ভাষ্য রূপ কি? এস পি ইকুয়াল টু ক্রস 0, এস পি ইকুয়াল টু ক্রস 0। ও বচনের বুলীয় ভাষ্য রূপ কি? এস পি বার ইকুয়াল টু ক্রস 0। আমি প্রথমেই বলেছিলাম যে সমতার নিয়ম যেখানে হচ্ছে সেখানে ইকুয়াল টু 0 হয়, আর অসমতার যেখানে হচ্ছে সেখানে হচ্ছে ইকুয়াল টু ক্রস 0 হয়। তাহলে সমতার নিয়ম কার কার মধ্যে আছে? এ আর ই এর মধ্যে, আর আই ও এর মধ্যে কিন্তু সমতা নেই, যার জন্য এখানে এ বচনে কি হচ্ছে? এস পি বার ইকুয়াল টু 0, ই বচনে এস পি ইকুয়াল টু 0, কিন্তু এখানে যেহেতু সমতার নিয়ম নেই যার জন্য আমরা ক্রস চিহ্ন দিচ্ছি। এখানে আই বচনে কী দিচ্ছে? এস পি ইকুয়াল টু ক্রস 0, ও বচনে এস পি বার ইকুয়াল টু ক্রস 0। তাহলে যে বুলীয় ভাষ্যর অর্থাৎ চারটি যে নিরপেক্ষ বচন রয়েছে সেই চারটি নিরপেক্ষ বচনকে কীভাবে বুলীয় ভাষ্য রূপ দেওয়া হয়েছে সেটা আমরা ভালো করে জানলাম, ঠিক আছে। এবার আমরা জানবো ভেন চিত্রায়ন। যে বুলীয় ভাষ্য রূপ দেওয়ার পরে এই যে জন ভেন, ঠিক আছে, ভেন চিত্রায়ন যে কিভাবে করেছেন সেটা আমরা ভালো করে এবার আমরা জানবো, ঠিক আছে।
এবার কি বলছে আমাদের একটা নিরপেক্ষ বচনে কটি পদ থাকে? দুটি পদ থাকে। একটা এস পদ, একটা পি পদ, তাই তো? মানে পক্ষপদ আছে আর হচ্ছে সাধ্যপদ। এবার এই যে দুটো পদকে আমরা কি করেছি দেখুন, দুটো পদকে আমরা কি সুন্দর করে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগিয়ে আমরা চিত্রায়িত করেছি। চিত্রায়িত করার পরে এবার বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার কি এস পদ, আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার পক্ষপদ, পি পদ। তাহলে এই যে পি পদ মানে হচ্ছে কি আমার সাধ্যপদ, এস পদ মানে হচ্ছে আমার পক্ষপদ। এবার আমরা কি করে একে চিত্রায়িত করব? আমাদের প্রথমে বুলীয় ভাষ্য রূপে যেতে লাগবে, যে বলছি এস পি বার ইকুয়াল টু 0, এস পি বার ইকুয়াল টু 0। এবার এখানে ভালো করে বুঝতে লাগবে, এই যে আমরা যে চিত্রায়িত দুটো চিত্রকে একসঙ্গে পরস্পর ছেদ করলাম, ছেদ করার পরে আমাদের এসপি সব জায়গায় এবার আমরা দেখে নিই। দেখুন যে এই যে সবার প্রথমে যেটা আমরা চিত্রায়িত করেছি সেখানে কি এসপি বার দেওয়া আছে, মাঝে এসপি, তারপরে এসপি বার। মানে এইখানে কি হয়েছে, এই প্রথম চিত্রটা হচ্ছে এটা হচ্ছে আমার এস, আর দ্বিতীয়টা হচ্ছে পি। তাহলে আমার যদি ডান পাশে যে অংশটুকু থাকে সেই অংশটা হচ্ছে শুধু পি থাকে, আর বাম পাশে যে অংশটা থাকে সেটা হচ্ছে শুধু এস থাকে, আর মাঝে এসপি দুটোই থাকে। তো সেখানে আমরা সেই জন্য আমরা কী করেছি, প্রথমে কী করেছি এস পি, এখানে পি নেই সেই জন্য পি বার, শুধু এস আছে, তারপর মাঝে এসও আছে পিও আছে, আর ডান পাশে এস নেই সেই জন্য এসের উপরে আমরা বার দিয়েছি, পি আছে। তো এইভাবে আমরা ঠিক আছে কি করেছি, এরকম আমরা একটু ভালো করে কোথায় এস আছে কোথায় পি আছে ভালো করে আমরা দেখে নিয়েছি। এবার আমরা চিত্রায়িত করব, কি করব, চিত্রায়িত করব। তাহলে বুলীয় ভাষ্য, এ বচনে বুলীয় ভাষ্য কি আছে, এস পি বার ইকুয়াল টু 0। বলছে যেখানে এস পি বার অর্থাৎ এস শুধু আছে কিন্তু পি বার, পির উপরে বার আছে, মানে পি হবে না, সেটা তাহলে কোথায় আছে, প্রথমেই দেখা যায়, প্রথমেই কিন্তু আছে এস পি বার। তাহলে আমার এই প্রথমেই এইটুকু আমরা চিত্রায়িত করব, আর এই পাশে আমরা চিত্রায়িত করতে পারবো না। এটা হচ্ছে এ বচন। এবার ঠিক ই বচনও সেরকম, ই বচনে ঠিক একই রকম যাই, কি বলছে এস পি ইকুয়াল টু 0। এইবার দুটো চিত্র করেছি আমরা, দুটো চিত্র পরস্পর ছেদ করে করেছি, করেছি। এবার তাহলে সবার প্রথমে কী আছে এসপি, তার মাঝে এসপি, তারপরে মানে এসপি বার আছে, তারপর কি আছে এসপি, তারপরে এস বার পি। তাহলে আমরা কোথায় চিত্রায়িত করতে বলছি এসপি, তাহলে এসপি কোথায় আছে মাঝে, তাহলে মাঝে আমরা চিত্রায়িত করেছি। এবার আই বচনে যাই, আই বচনে কী আছে এসপি ইকুয়াল টু ক্রস 0। এই ক্রস থাকলে কি হয়, আমরা মানে ক্রস থাকলে আমরা ক্রস চিহ্ন দিই, তাহলে এসপি ইকুয়াল টু ক্রস 0। এবার আমরা কি বলবো দেখি, দুটো পদ এরকম চিহ্ন করেছি, গোল দিয়েছি, গোল একটার সঙ্গে একটা ছেদ আমরা লাগিয়েছি। প্রথমে কি থাকছে এসপি বার থাকছে, তার মাঝে এসপি থাকছে, আর শেষে হচ্ছে এস বার পি থাকছে। আমাকে কি বলছে এস বার এসপি বার, এটা হবে না, তারপরে মাঝেরটা কি আছে এসপি, আর সবার শেষেরটা কি আছে এস বার পি। তাহলে আমরা কোনটা করবো, এসপি ইকুয়াল টু ক্রস 0। তাহলে এসপি কোথায় আছে মাঝে আছে, তাহলে এইখানে মাঝখানে শুধু ক্রস চিহ্ন দিয়ে দেবো। তারপর কি বলছে এস মানে ও বচনের এস পি বার ইকুয়াল টু ক্রস 0, এস পি বার ইকুয়াল টু ক্রস 0। এবার সবার প্রথমে আমাদের কী আছে এস পি বার ইকুয়াল টু এস পি বার আছে, তারপরে মাঝে আছে এসপি, শেষে আছে এস বার পি। তাহলে আমরা আমাদের কোনটা করতে বলছি এস পি বার, তাহলে এস পি বার কোথায় আছে প্রথমেই আছে, তাহলে প্রথমেই ক্রস চিহ্ন দিয়ে দেবো। তো এইভাবেই আমরা কি বুলীয় ভাষ্য এবং ভেন চিত্রায়নের সমস্ত রূপ আমরা ভালো করে জানতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা একটু আলাদা কিছু জানব। কোনো ক্ষেত্রে আমাদের এরকমও হয় যে একটা এ বচন উদাহরণ আছে যে সকল অএস হয় পি, সকল অএস হয় পি। এবার আমরা এর বুলীয় ভাষ্য যদি রূপ দিই, আমরা সবার প্রথমেই জানি যে এ বচনের কার উপর কী বাদ হয়, এসপি বার ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখানে অএস আছে, তাহলে অয়ের উপরেও কিন্তু একটা কি বার চলে আসবে। তাহলে এখানে কি হচ্ছে বুলীয় ভাষ্য রূপটা কি হচ্ছে এস বার পি বার ইকুয়াল টু 0। তাহলে এর চিত্রায়িত আমরা কি করব, এবার আমরা দেখে নিই চিত্রায়িত, যে দুটো গোল দাগ দিলাম। এবার সবার প্রথমে আমাদের কী থাকছে, এখানে কি থাকছে, এখানে থাকছে এস পি বার, মাঝে থাকছে এসপি, আর শেষে থাকছে এস বার পি। তাহলে এখানে কি বলছি এস বার পি বার, মানে এস বার এসও থাকবে না পিও থাকবে না। তো আমাদের এই সম্পূর্ণ আমরা কিন্তু
এই গোলের মধ্যে আমরা কোনো চিত্রায়িত করতে পারছি না, তাহলে চিত্রায়িত করছি কোথায়? আমরা বাইরে চিত্রায়িত করছি। আশা করি বুঝতে পেরেছি। তাহলে কোথায় চিত্রায়িত করছি? আমরা বাইরে চিত্রায়িত করছি। তাহলে এটা বোঝা গেল। তারপরে এরই আরেকটা উদাহরণ আছে যে সকল এস হয় অপি। আমরা এ বচনের যদি আমরা উদাহরণ দেখি যে কি হয়, মানে বুলীয় ভাষার রূপটা কি, এস পি বার ইকুয়াল টু 0, কিন্তু এখানে অপি দেওয়া আছে, তার মানে কি একবার তো বার দেওয়াই আছে, আবার বার দিতে বলছে। তো এস পি বার ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে যখন আমার দুইটা অর্থাৎ দুইবার যদি আমাকে বাদ দিতে বলে তাহলে অ কেটে যায়, দুইবার বাদটা কেটে যায়। তাহলে আমাকে শুধু ডাইরেক্ট এবার দেখুন এই যেখানে লেখা আছে বুলীয় ভাষার রূপ কী আছে, এস পি ডবল বার 0। যখন ডবল বার চলে আসে তখন আর বার থাকে না, বারটা উঠে যায়, তখন আমাদের কি হয়ে যায়, এসপি ইকুয়াল টু 0। তাহলে এখানে এ বচন থাকা সত্ত্বেও শুধু এসপি ইকুয়াল টু 0 হলো। তাহলে এসপি ইকুয়াল টু 0 কোথায় হবে? এর বলছে দুটা চিত্রায়িত করলাম, সামনে আমার থাকছে এসপি বার আর মাঝে থাকছে এসপি আর ডান পাশে থাকছে এস বার পি। তাহলে আমার এসপি কোথায় আছে? মাঝখানে আছে, তাহলে মাঝখানে আমরা চিত্রায়িত করে দিলাম। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছি। এবার আরেকটি আছে যে কোনো কোনো অএস নয় পি, কোনো কোনো অএস নয় পি। এবার আমরা একটু ভালো করে বুঝবো যে এই যে পি মানে অএস নয় পি, এটা ও বচনে আছে, ও বচনে কাকে কাকে বাদ দেয়? এসপি বার ইকুয়াল টু ক্রস 0, তাহলে এসপি বার পিকে বাদ দেয়, তাহলে এখানে অএস আছে, তাহলে মানে অএস এসকেও বাদ দিচ্ছে, তাহলে এর বুলীয় ভাষার রূপ কী হচ্ছে যে এস বার পি বার ইকুয়াল টু ক্রস 0। তার মানে এখানে এবার ভেনচিত্রায়ন দেখি, আমরা দুটো গোল চিহ্ন করলাম, প্রথমে কি থাকছে এসপি বার, তারপরে কি থাকছে এসপি, তারপরে কি থাকছে এস বার পি। তাহলে এখানে কি বলছি, এসও বার পিও বার, মানে এই গোল চিহ্ন আমরা কোথাও ক্রস চিহ্ন দিতে পারবো না, তাহলে কোথায় দিচ্ছি? বাইরে দিচ্ছি। তাহলে এই যে এ বচনের প্রথম যে একটা উদাহরণ দিলাম আর এই ও বচনের এটা সেম কিন্তু একই উদাহরণ হচ্ছে। তারপর আরেকটা দেখছি এরকমই যে কোনো কোনো এস নয় অপি, এই যে সেম একই রকম, এই যে আবারও পির উপরে যেহেতু আমরা ও বচনে জানি কি এস পি বার ইকুয়াল টু ক্রস 0, তাহলে পি বার এখানে ডবল বার চলে আসে, ডবল বার যদি থাকে, ডবল বার যদি হয় তখন বারটা কি উঠে যায়, তখন শুধু যে পথটা সেই পথটাই থাকে, শুধু পি থাকে, বারটা থাকে না। তাহলে এস পি ইকুয়াল টু ক্রস 0, তাহলে এস পি ইকুয়াল টু ক্রস 0 কোথায় হবে? বলছে শুধু এসপি, তাহলে এসপি কোথায় আছে? মাঝে আছে, তাহলে ওইখানে ক্রস চিহ্ন দেবো। এভাবেই আমরা ঠিক আছে বুলীয় ভাষা এবং ভেনচিত্রায়নের সমস্ত বচন কি করে আমরা মানে করেছেন, ঠিক আছে, কীভাবে চিত্রায়িত করেছে আমরা ভালো করে বুঝতে পারবো। এবার আমি একটি এই বুলীয় ভাষ্য বা এই ভেনচিত্রায়নের মাধ্যমে যে বৈধতা বিচার করা হয় সেই বৈধতা বিচার আমি একটি আলোচনা করব। যেমন একটি বৈধতা বিচারের একটি ন্যায় দেওয়া আছে, যে কোনো স্বাধীন দেশ উন্নতশীল হয়, ভারতবর্ষ স্বাধীন দেশ সুতরাং ভারতবর্ষ উন্নতশীল। এখানে প্রধান আশ্রয় বাক্য কী হবে? বলছে সুতরাংয়ের কোন অংশটা হয়? সুতরাংয়ের পরের অংশটা হয়, তাই তো তোমার পরের অংশটা কী হয়? সিদ্ধান্ত হয়, ঠিক আছে। তাহলে ভারতবর্ষ উন্নতিশীল, তাহলে কী হবে? ভারতবর্ষ উন্নতিশীল, এটা এই বচন হলো, ঠিক আছে। তারপরে কি আছে? এই যে ভারতবর্ষ উন্নতিশীল পথটা দেখে, ঠিক আছে, এই সাধ্যপত্র দেখে আমরা প্রধান আশ্রয় বাক্য করবো। তাহলে উন্নতিশীল কোথায় আছে? প্রথমে আছে, তাহলে সকল স্বাধীন দেশ হয় উন্নতিশীল, মাঝে ভারতবর্ষ স্বাধীন দেশ। তো এরকম আমরা তিনটি বচন করলাম। এবার এখানে ভারতবর্ষ কি এস পদ, উন্নতিশীল পি পদ, স্বাধীন দেশ হচ্ছে এম পদ। এবার অতএব এর বুলীয় ভাষ্য এবার রূপ দিই। এ বচনের সবার প্রথমে কি আছে? এ বচনে এম পি বার ইকুয়াল টু 0, এস এম বার ইকুয়াল টু 0, এস পি বার ইকুয়াল টু 0। এবার আমরা তিনটি চিত্রায়িত এরকম করে নিলাম। কি করে? সবার প্রথমে এস পদ আর পি পদ ভালো করে আঁকলাম, তারপর শেষে এই দুটোকেই জোড়া লাগিয়ে এম পদ আঁকলাম। এবার আমার ভালো করে দেখতে লাগবে, সবার প্রথমে এস মানে আমরা এখানে তিনটি এই যে যতগুলো আমরা ঘর পেলাম প্রত্যেকটা ঘরে এস পি এম আমরা লিখব। লেখার পরে এবার আমরা দেখব সবার প্রথমে এখানে কি আছে? শুধু এস আছে, তাহলে কি পি বার এম বার। তারপর মাঝে এখানে কি আছে? এস পি এম থাকবে, এখানে কি আছে? শুধু এস পি আছে, তাহলে এম বার। তারপরে ডান পাশে কি আছে? এস পি এম, তাই তো, এখানে শুধু কি আছে? পি আছে, তাহলে এস বার পি বার। তারপর মাঝে এখানে এস পি এম, এখানে কিন্তু এস পি এম সবটাই আছে, তাহলে এখানে কারো কোনো বার হবে না। তারপরে এই বা পাশে কি আছে? এস পি বার এম, মানে এখানে শুধু পি বার মানে পি নেই কিন্তু এস এম আছে। তারপর ডান পাশে এখানে শুধু এস নেই কিন্তু পি এম আছে,
আর শেষে শুধু এম আছে, তাহলে এসপি বার। এবার বলছে আমাকে প্রথম যে আশ্রয় বাক্য কী আছে, তার বলীয় ভাষার রূপটা কী আছে, এম পি বার ইকুয়াল টু 0। তো সবগুলোই যেহেতু সামান্য বচন এ বচন, তাহলে আমরা সবগুলোই চিত্রায়িত করব, তাই তো। এবার এম পি বার মানে পি বাদ দিয়ে এম যেটুকু আছে সেটাকে চিত্রায়িত করব। তাহলে এই যে পি বাদ দিয়ে, পির গোলটা সম্পূর্ণ বাদ দিয়ে এম যেটুকু আছে সম্পূর্ণ আমরা চিত্রায়িত করলাম। তারপরে কী লেখা আছে, এস এম বার মানে এমটাকে বাদ দিয়ে এস যেটুকু আছে সম্পূর্ণ আমরা চিত্রায়িত করব, সম্পূর্ণ চিত্রায়িত করলাম। তারপর শেষে কি আছে, এস পি বার, বলছি এটাকে আমাকে চিত্রায়িত না করতেই হবে না, ঠিক আছে। এস পি বার মানে এই পি বাদ দিয়ে শুধু এসটা আমাকে চিত্রায়িত করতে হবে। কিন্তু এখানে লেখা আছে বৈধতার নিয়মে, যখন প্রধান আশ্রয় বাক্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্য আমরা চিত্রায়িত করব, ঠিক আছে, তো সঙ্গে সঙ্গেই আমাদের আর সিদ্ধান্ত চিত্রায়িত করতে হবে না, ঠিক আছে। আমরা দেখব যে প্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তটি মানে দ্বিতীয় আশ্রয় বাক্যটি চিত্রায়িত করতে গিয়েই আমাদের সিদ্ধান্তটি চিত্রায়িত হয়ে গেছে, সুতরাং তাহলে এটি বৈধ হবে। তাহলে এখানে দেখুন সিদ্ধান্ত কি আছে, সিদ্ধান্ত কি আছে, সিদ্ধান্ত হচ্ছে এস পি বার, অর্থাৎ পিকে বাদ দিয়ে শুধু এসটাকে চিত্রায়িত করতে বলছে। কি বলছে, শুধু এসটাকে চিত্রায়িত করতে বলছে। এবার দেখুন আমার এস সবার প্রথমেই চিত্রায়িত হয়ে গেছে, তাহলে এটি একটি বৈধ। এবার এই বৈধ মূর্তিটির একটি নাম আছে, এটি প্রথম সংস্থানের বারবারা নামক সেলারেন, ঠিক আছে, বারবারা নামক শুদ্ধ মূর্তি, ঠিক আছে। তো আশা করি সবাই শুনেছে, সবাই মন দিয়ে ভিডিওখানি দেখবে, আশা করি ভালো করে ভেন চিত্রণ বুঝতে পারবে। ধন্যবাদ সকলকেই।